সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিয়মিত পড়াশোনা করছো। আমি মোহাম্মদ আখতারুজ্জামান তোমাদের সাথে অনেকদিন পরে আবার উপস্থিত হয়েছি। প্রথম দিকে আমি কিছু ক্লাস নিয়েছিলাম তোমাদের। আজকে আমি আবার অন্য কোনো টপিক নিয়ে আসছি তোমাদের সামনে আলোচনা করার জন্য। এর মধ্যে তোমরা সরলরেখা বাদ রয়েছে তোমাদের, তোমরা বৃত্ত পড়েছো, ত্রিকোণমিতি পড়েছো। বৃত্ত না, বৃত্ত আমরা সামনে পড়বো, ত্রিকোণমিতি পড়েছো। তো এর আগে অন্য স্যাররা ক্লাস নিয়েছেন, আজকে আমি আবার নিচ্ছি, এরপরে আবার অন্য স্যাররা আসবেন। আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটা হচ্ছে হলো সরল রেখা। আমরা যেটাকে বলি হলো স্ট্রেট লাইন, সরল রেখা। সরল রেখা হচ্ছে জ্যামিতির একটা অংশ। জ্যামিতি বললে আমরা বুঝে থাকি যে সেই মনে হয় সম্পাদ্য, উপপাদ্য প্রমাণ করতে হবে, মুখস্থ করতে হবে, না, এরকম কিছু নেই। আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর এই পর্যায়ে আমরা জ্যামিতি নিয়ে যেখানে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে তোমাদের ক্লাস 9-10-এ তোমরা কিছু ধারণা পেয়েছো। স্থানাঙ্ক বলতে তোমরা কি বুঝো, বা অক্ষরেখা, তারপরে চতুর্ভাগ, এইসব জিনিসগুলো তোমাদের পরিচিত। তারপরে আমরা আজকে প্রসঙ্গক্রমে যেগুলো আসবে সেগুলো আমরা আলোচনা করে নিব। তারপরে আমরা স্থানাঙ্ক জ্যামিতির প্রথম যে আমাদের অনুশীলনীটা রয়েছে তার জন্য আমাদের আনুষঙ্গিক যে সমস্ত আলোচনা দরকার, ফর্মুলাগুলো দরকার, সেগুলো নিয়ে আমি তোমাদের সামনে কথা বলবো। আমাদের অ্যাকচুয়ালি টপিকটা হচ্ছিল সরল রেখা। স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে আমাদের টপিকটা হচ্ছিল সরল রেখা। তো আমি একটু লিখছি সরল রেখা। সরল রেখা শিক্ষার্থীরা, এই সরল রেখা পড়তে গেলে তার আগে আমাদেরকে আরো অনেকগুলো জিনিস আমাদেরকে জানতে হবে। তার মধ্যে কি জানতে হবে? সরল রেখা আসলে আমরা ঠিক আজকে শুরু করতে পারবো না। আমরা আজকে শুরু করবো হলো স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে, কিন্তু আমাদের সিলেবাসটা সরল রেখা দিয়ে শুরু, যার ফলে আমাদের সরল রেখা আমরা লিখেছি, কিন্তু আমরা শুরু করব স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে। কারণ স্থানাঙ্ক জ্যামিতি যদি আমরা না বুঝে থাকি তাহলে আমরা সরল রেখা তোমাদেরকে বোঝাতে পারবো না। আচ্ছা, স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক কথাটা থেকে তোমরা হয়তো অনুমান করতে পারছো যে আমরা যদি একটা তলের মধ্যে একটা বিন্দুকে ডিস্টিংগুইশ করতে চাই, মানে বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই, তাহলে আমরা কিভাবে অবস্থান নির্ণয় করব? শিক্ষার্থীরা, তোমরা দেখো যে আমার সামনে যে বোর্ডটা রয়েছে এটা একটা তল হিসেবে আমরা ধরতে পারি। এই তলটাকে তোমরা আগেও পড়েছো, আমরা যদি পরস্পরচ্ছেদী দুটি সরলরেখা দিয়ে আমরা যদি এটাকে এরকমভাবে ছেদ করে নেই, তাহলে এই দুটো সরলরেখা, একটা হচ্ছে উলম্ব আর একটা হচ্ছে আনুভূমিক বরাবর, একটা ভূমির সমান্তরাল বরাবর রয়েছে, আর একটা হচ্ছে ভূমির উপর লম্ব বরাবর একটা সরলরেখা রয়েছে। এই দুটি সরলরেখাকে আমরা নাম দিয়ে থাকি, তোমরা আগেও জেনেছো এগুলো, তবুও আমাদেরকে আলোচনার স্বার্থে এখন একটু বলতে হবে। আমরা ভূমি বরাবর যে রেখাটা রয়েছে এটাকে আমরা এক্স এক্স প্রাইম, আর উলম্ব বরাবর যে রেখাটা রয়েছে এটাকে আমরা ওয়াই ওয়াই প্রাইম দিয়ে প্রকাশ করে থাকি। এবং এই দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা যে বিন্দুতে ছেদ করেছে সেটাকে আমরা বলি হচ্ছিল ও দিয়ে আমরা এটাকে সূচিত করি, এবং সেটা হচ্ছে মূল বিন্দু বা অরিজিন, যেটাকে আমরা বলি মূল বিন্দু। তোমরা জানো এই ব্যাপারগুলো। এক্স ও এক্স প্রাইম এটাকে আমরা বলছি হলো এক্স অক্ষ। এক্স ও এক্স প্রাইম এটা হচ্ছে হলো এক্স অক্ষ। আর ওয়াই আমরা একটু লিখে নিতে পারি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। অক্ষ ওয়াই ও ওয়াই প্রাইম এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ। আমরা কি করতে চাচ্ছি? আমরা বলেছিলাম যে আমরা একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাচ্ছি। সেই বিন্দুটা মনে করো এখানে রয়েছে, আমি এই বিন্দুটার অবস্থান নির্ণয় করতে চাই। তাহলে এই বিন্দুটার যদি আমি অবস্থান নির্ণয় করতে চাই তাহলে আমার দুটো জিনিস লাগবে। তার আগে আমি আরেকটু কথা বলে নিচ্ছি। এই যে এক্স অক্ষ, এক্স অক্ষে তোমরা জানো যে ডান দিকটা হলো ধনাত্মক দিক, মূল বিন্দু থেকে বাঁ দিকটা হচ্ছে ঋণাত্মক দিক। ওয়াই অক্ষের মূল বিন্দু থেকে উপর দিকটা হচ্ছে ধনাত্মক দিক, আর নিচের দিকটা হচ্ছে ঋণাত্মক দিক। এবং এই চারটা, এই যে দুটো সরল রেখা পরস্পর ছেদ করার ফলে এই তলটাকে চারটা সমান ভাগে ভাগ করেছে। এক একটা ভাগকে আমরা বলি হলো কোয়াড্র্যান্ট বা চতুর্ভাগ আমরা বলি। যেমন এটাকে আমরা বলি হলো এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট, দিস ইজ সেকেন্ড কোয়াড্র্যান্ট, দিস ইজ থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট। এই জিনিসগুলো তোমরা ত্রিকোণমিতি থেকেও শিখেছো।
তো ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে বা সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে বা থার্ড কোয়াড্রেন্টের মধ্যে বা ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে যেখানে হোক না কেন, যদি আমরা কোনো বিন্দুর অবস্থান বের করতে চাই তাহলে আমাদেরকে দুটো জিনিস লাগবে। দুটো জিনিস কি? একটা লাগবে হলো ওই বিন্দু থেকে এক্স অক্ষটা কত দূরে অবস্থান করছে সেই দূরত্বটা আমার লাগবে, এবং ওই বিন্দু থেকে, মনে করে সেই বিন্দুটা যদি আমার পি হয়, তাহলে ওই বিন্দু থেকে ওয়াই অক্ষটা কতটা দূরত্বে অবস্থান করছে সেই দূরত্বটা আমার জানা লাগবে। আমি যদি মনে করি যে পি বিন্দু থেকে এক্স অক্ষটাকে আমি মনে করো এটাকে আমি একটা লম্ব রেখা হিসেবে পি এম ধরলাম, আর এটাকে আমি ধরছি হলো পি এন। এখন পি বিন্দু থেকে ওয়াই অক্ষ পর্যন্ত যে দূরত্বটা সেটাকে আমরা বলতে পারি পি এন। চিত্র থেকে দেখা যাচ্ছে এই পি এন আর ও এম এই দুটো কিন্তু সমান। তাহলে পি এন এবং ও এম যদি সমান হয়, যেহেতু এটা এক্স অক্ষ বরাবর, আমি যদি এটাকে স্মল এক্স দ্বারা প্রকাশ করি ও এমটাকে, আর পি বিন্দু থেকে এক্স অক্ষ পর্যন্ত যে দূরত্বটা অর্থাৎ পি এম অথবা ও এন, এটাকে যদি আমি ওয়াই দিয়ে প্রকাশ করি এই দূরত্বটাকে, তাহলে এই পি বিন্দুর দূরত্বটাকে আমি, পি বিন্দুর স্থানাঙ্কটাকে আমি লিখতে পারবো এক্স কমা ওয়াই। তাহলে আমার এখানে দুটো মানের প্রয়োজন, একটা মান হচ্ছে এক্স আর একটা মান হচ্ছে ওয়াই। এক্সটা কি? এক্সটা হচ্ছে ওই বিন্দু থেকে ওয়াই অক্ষ পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটা হচ্ছে হলো ওয়াই, আর পি বিন্দু থেকে এক্স অক্ষ পর্যন্ত সেই দূরত্বটা হচ্ছে হলো এক্স, আর পি বিন্দু থেকে এক্স অক্ষ পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটাকে আমরা বলছি হলো ওয়াই। তাহলে একটা বিন্দুর স্থানাঙ্ক প্রকাশ করার জন্য আমার দুটো মানের প্রয়োজন, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে হলো ওয়াই। এই এক্সটাকে আমরা বলছি হলো ভুজ, বা আমরা এটাকে বলি এক্স স্থানাঙ্ক বা ভুজ, বা ইংলিশে আমরা বলি এটাকে অ্যাবসিসা বলি। তাহলে এক্সটা হচ্ছে আমার এখানে হচ্ছে হলো ভুজ, আর ওয়াইটাকে আমরা বলি হলো কোটি। তার মানে একটা বিন্দু স্থানাঙ্ক বোঝানোর জন্য আমার দুটো জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে ভুজ আর একটা হচ্ছে হলো কোটি। আবারও বলছি, ভুজটা হচ্ছে হলো ওই বিন্দু থেকে ওয়াই অক্ষের যে দূরত্বটা আছে, দূরত্ব মিন্স পজিটিভ ডিস্টেন্স, হ্যাঁ, ধনাত্মক মানটা, সেটা হচ্ছে তার ভুজ। আর ওই বিন্দু থেকে ওয়াই এক্স অক্ষ পর্যন্ত দূরত্ব, সেটা হচ্ছে হলো ওয়াই। এখানে এই যে এক্স এবং ওয়াই, এটা হচ্ছে একটা বিন্দুর স্থানাঙ্ক। এখানে এক্স এবং ওয়াই আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, এক্স ওয়াই বিলংস টু আর আর। তোমরা নিশ্চয়ই জানো এটা একটা কার্তেজীয় গুণজ সেট, অর্থাৎ এক্স যে সেটের উপাদান, সেই উপাদানগুলো হচ্ছে অল আর রিয়েল নাম্বারস, এবং ওয়াই এর যে উপাদান সেগুলো হচ্ছে হলো অল আর রিয়েল নাম্বারস। এবং এই কার্তেজীয় গুণজ আর এটা একটা কার্তেজীয় গুণজ সেট। সেই গুণজ সেটের দুইটা উপাদানকে নিয়ে আমরা একটা বিন্দুকে প্রকাশ করেছি, সেই বিন্দুটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে এই বিন্দুটা যেই তলের মধ্যে অবস্থান করছে, সেই তলটাকে আমরা বলি হলো কার্টেসিয়ান প্লেন বা কার্টেসীয় সমতল। কার্টেসীয় সমতল আমি কেন বলছি? আসলে এটা আবিষ্কার করেছেন হলো রেনে দেকার্ত, হ্যাঁ, একজন ম্যাথামেটিশিয়ান। তার নাম অনুসারে আমরা এই তলটাকে বলি হলো কার্টেসীয় তল। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে একটু যদি আমরা এভাবে চিন্তা করি, যেমন এটা প্রথম চতুর্ভাগে যখন অবস্থান করবে, আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের এক্স এর মানটাও পজিটিভ হবে, ওয়াই এর মানটাও পজিটিভ হবে। তাহলে কোনো বিন্দু যদি প্রথম চতুর্ভাগে অবস্থান করে, তাহলে তার যে চিহ্নগুলো হবে সেটা এরকম হওয়ার কথা, প্লাস প্লাস হওয়ার কথা। ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স পজিটিভ, ওয়াই পজিটিভ, সেই বিন্দু স্থানাঙ্ক হবে প্লাস প্লাস। যদি সেই বিন্দুটা সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করে, আমরা জানি তাহলে এখানে এক্সটা হয়ে যাবে নেগেটিভ, তার মানে মাইনাস এক্স এর জন্য, আর ওয়াইটা হয়ে যাবে প্লাস। একেবারে বেসিক জিনিস, তোমরা এগুলো পড়ে আসছো। তারপর আমরা জ্যামিতির প্রথমে আমাদেরকে আলোচনা করতে হবে, তারপর আমরা সামনের দিকে যাচ্ছি। থার্ড কোয়াড্রেন্টে এক্স নেগেটিভ, ওয়াই নেগেটিভ, অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। তার মানে আমি যদি ধরি যে সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো একটা বিন্দুর ভুজ হবে নেগেটিভ,
কোটি হবে পজিটিভ, অথবা এক্স কোঅর্ডিনেট যেটাকে আমরা বলি এক্স স্থানাঙ্ক হবে নেগেটিভ, ওয়াই স্থানাঙ্ক হবে পজিটিভ। এভাবে প্রত্যেকটার জন্য আমরা দেখতে পাবো। এখন আমরা আসছি হলো তাহলে এই যে তলটা, এই তলটাকে আমি বলছি হলো কার্টেসিয়া তল। কার্টেসীয় তল যেহেতু এটা কে আবিষ্কার করেছে, রেনে দেকার্তে, একজন ম্যাথামেটিশিয়ান, তার নাম অনুসারে এই তলটাকে আমরা কার্টেসীয় সমতল বলছি। এখন প্রশ্ন হলো যে এই স্থানাঙ্ক ব্যবস্থা আবার প্রকারভেদ রয়েছে। আমরা যে স্থানাঙ্ক ব্যবস্থাটার কথা বলেছি এটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক। এখন আমরা একটু যাচ্ছি হলো অন্য স্থানাঙ্ক ব্যবস্থায়। কার্টেসীয় স্থানাঙ্কের পরে আমরা যাচ্ছি হলো অন্য স্থানাঙ্ক ব্যবস্থায়। একটু আমি এটা হচ্ছে আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক। কার্টেসীয় স্থানাঙ্ক আমরা আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা যাচ্ছি, এটাকে আমরা বলছি হলো পোলার স্থানাঙ্ক। পোলার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আপাতত আমরা কার্টেসীয় এবং পোলার, আমরা এই দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আমরা কথা বলবো। পোলার স্থানাঙ্ক হচ্ছে, মনে করো এইটা একটা রেখা, সাপোজ এটা হচ্ছে OX, আমরা এটাকে ইনিশিয়াল লাইন বলে থাকি, এই আর এখানে মনে করো একটা পয়েন্ট রয়েছে P। আমরা এই OP এই ডিস্টেন্সটা ধরছি হলো R, সাপোজ OP ইকুয়ালস টু R, অ্যান্ড POX এই যে কোণটা, এই কোণটাকে আমরা ধরছি হলো থিটা। POX বা XOP এই কোণটাকে আমরা বলি থিটা। তোমরা ত্রিকোণমিতি থেকে শিখেছো নিশ্চয়ই যে কোনো সরলরেখার ঘূর্ণনের ফলে কোণ উৎপন্ন হয়। আমরা ত্রিকোণমিতিতে সাধারণত কোণকে এভাবে বলে থাকি XOP, এটা থিটা। তাহলে যদি আমি এখন এই বিন্দুটার অবস্থান বের করতে চাই, এখানে আমি কি করেছি, X এবং Y দিয়ে বিন্দুটাকে প্রকাশ করেছি, কিন্তু এখানে আমি বিন্দুটাকে প্রকাশ করার জন্য আমি X এবং Y না লিখে আমি লিখব R, থিটা। এখানে আরটা হচ্ছে OP ইকুয়ালস টু R, আরেকটাকে আমরা বলছি হলো XOP, এই কোণটা হচ্ছে হলো থিটা। এই OPটাকে আমরা বলি হলো ORটাকে আমরা বলি হলো রেডিয়াস ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। অর্থাৎ অরিজিন থেকে এই যে O বিন্দুটা রয়েছে, এই বিন্দুটাকে আমরা এখানে বলি হলো পোল। আমরা যেমন এখানে বলেছিলাম মূল বিন্দু, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় O বিন্দুটাকে আমরা বলেছিলাম হলো একটা মূল বিন্দু, আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা O বিন্দুটাকে আমরা বলছি হলো পোল, POLE, পোল অর মেরু, আমরা এটাকে বাংলা বলে থাকি মেরু। আর OPটা হচ্ছে হলো ব্যাসার্ধ ভেক্টর, রেডিয়াস ভেক্টর। এটা এমন একটা ভেক্টর যে ভেক্টরের কোনো ডিরেকশন নেই, কিন্তু এটাকে আমরা রেডিয়াস ভেক্টর বলে থাকি। আর XOP কোণ হচ্ছে হলো থিটা, থিটাকে আমরা সবসময় সূক্ষ্মকোণ হিসেবে ধরে নিই, ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা দেখেছি। এখন এই PR থিটা, তাহলে আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বিন্দুকে প্রকাশ করার জন্য আমাদের লাগবে হলো R থিটা, আর কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বিন্দুকে প্রকাশ করার জন্য লাগবে হলো আমার XY। X হচ্ছে ভুজ, Y হচ্ছে কোটি, এখানে R হচ্ছে হলো রেডিয়াস ভেক্টর, দূরত্ব, আর এখানে থিটাটাকে আমরা বলছি হলো ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল বা ভেক্টর কোণ, আমরা এটাকে বলে থাকি ভেক্টর কোণও আমরা বলে থাকি। শিক্ষার্থীরা, আমরা আরেকটু কথা বলে নিচ্ছি তোমাদেরকে। এখানে যে আমরা X, Y কে লিখেছিলাম, এটা আসলে এক ধরনের অর্ডার্ড পেয়ার, আমরা যেটাকে বলি ক্রমজোড় অর্ডার্ড পেয়ার। তোমরা হয়তো পড়েছো, হ্যাঁ পড়েছো, আমরা পরবর্তীতে আরো আলোচনা করব অর্ডার পেয়ার নিয়ে। দুইটা সেট থেকে দুইটা মানকে এনে আমরা একটা অর্ডার পেয়ার তৈরি করেছি, ক্রমজোড় তৈরি করেছি, যেখানে X এবং Y। তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার যে পার্থক্যটা, আমার মনে হয় তোমরা এটা এখন বুঝতে পেরেছো। এখন আসো, এই কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে আমাদের একটা চমৎকার সম্পর্ক রয়েছে। কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক রয়েছে। আমরা যদি সেই সম্পর্কটা বের করতে চাই, কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা যদি আমরা সম্পর্কটা বের করতে চাই, সম্পর্কটা হচ্ছে হলো আমরা এখান থেকেও দেখতে পারি। আমরা যদি এই P বিন্দু থেকে, আচ্ছা এখানে আরেকটু কথা তোমাদেরকে বলে নিচ্ছি, এটা R থিটা,
আমি এই চিত্র থেকেও দিতে পারি, এই চিত্র থেকেও তোমাদেরকে দেখাতে পারি। আমি একটু মুছে ফেলি, তারপরে আমি সম্পর্কটা দেখাচ্ছি। আরেকটা চিত্র আঁকবো এখানে, একটু তোমরা ধৈর্য ধরো। একটু আমি মুছে নিচ্ছি, আমাকে আরেকটা চিত্র আঁকতে হবে সম্পর্কটার জন্য, একটু ধৈর্য ধরো। ওকে, আমরা যদি আগের মতোই আমরা আবার একটু দেখি এভাবে। দেখো আমাদের যেটা ছিল, এটা আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এখানে একটা বিন্দু আমরা নিয়েছিলাম পি, এই পি বিন্দু স্থানাঙ্ককে আমরা ধরেছিলাম এক্স কমা ওয়াই। এখন আমি পি বিন্দু থেকে এখানে একটা লম্ব যদি অঙ্কন করি, সাপোজ পি এম, তাহলে এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তাহলে এটা হবে হলো পিএম অরিজিন। আমরা সম্পর্কটা বের করতে যাচ্ছি, কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের সম্পর্ক বের করতে যাচ্ছি। তাহলে আমি এখানে লিখছি পিএম ইকুয়ালস টু ওয়াই, ওএম ইকুয়ালস টু এক্স, এটা স্থানাঙ্ক হচ্ছে পিএম। আমরা উপি যোগ করে দেই, তাহলে এই পিওএম একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। পিওএম একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, যেই সমকোণী ত্রিভুজ থেকে আমি যদি কস থিটা বের করতে চাই, কস থিটা তোমরা নিশ্চয়ই জানো, কস থিটা যদি আমরা বের করতে চাই তাহলে কস থিটা হচ্ছে হলো কত, ভূমি বাই অতিভুজ। আচ্ছা, তার আগে আরেকটু কথা বলে নেই, যদি এটার এই বিন্দুটার যদি আমি পোলার স্থানাঙ্ক আর কমা থিটা ধরি পি বিন্দুটার, তাহলে এখানে আমার এই কোণটা তো থিটা হবে, এটা হবে থিটা, এটা হবে আর। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো cos থিটা ইকুয়ালস টু, এটা হলো আমার এইটুকু হচ্ছে আমার পিএম হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে আমার এক্স। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো cos থিটা ইকুয়াল টু এক্স বাই আর, ভূমি বাই অতিভুজ। দ্যাট মিনস তুমি এখান থেকে লিখতে পারছো এক্স ইকুয়ালস টু, সরাসরি লিখতে পারছো আর কস থিটা, এক্স ইকুয়ালস টু আর কস থিটা লিখতে পারছো। ঠিক একইভাবে আমি যদি এখান থেকে সাইন থিটাটা বের করতে চাই, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, দ্যাট মিনস পিএম বাই ওপি, পিএম মিনস ওয়াই বাই আর, দ্যাট মিনস ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে এই যে এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এটা যদি কোনো একটা বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক এক্স এবং ওয়াই দেয়া থাকে, তাহলে আমি এখান থেকে এক্স এবং ওয়াইকে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক যদি দেয়া থাকে তাহলে আমি এটা বের করতে পারছি। এখন এখান থেকে দেখো এই দুইটাকে যদি আমরা বর্গ করে দেই, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আমি আর স্কোয়ার, যদি আমি কমন নিয়ে নেই কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটাকে কমন নিয়ে নেই, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তার মানে আমি এখান থেকে লিখতে পারবো, এটা পরিবর্তে 1 বসিয়ে দিলে এখান থেকে আমি লিখতে পারছি আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট মিনস আর ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে হলো আমাদের ব্যাসার্ধ ভেক্টর, যেটাকে বলেছিলাম এই আর এর মানটা, এটা সব সময়ের জন্যই পজিটিভ হবে, ধনাত্মক হবে, এটা কখনো ঋণাত্মক হবে না, এটা সব সময় আমাদের পজিটিভ ভ্যালু দিবে। আর ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স এবং ওয়াই যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সেখান থেকে আর কে বের করতে পারবো। ওকে, দেন আরেকটা দরকার, থিটা দরকার। থিটা তো আমরা সহজে বের করতে পারি, ট্যান থিটা। যদি আমি সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করি তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু ট্যান থিটা। ট্যান থিটা মানে হবে ওয়াই বাই এক্স,
অথবা এই সমকোণী ত্রিভুজ থেকেও আমি নিতে পারি, POM সমকোণী ত্রিভুজ থেকে আমি লিখতে পারবো tan থিটা। দ্যাট মিনস tan থিটা ইকুয়াল টু তাহলে হবে হলো y/x। tan থিটা ইকুয়ালস টু লেখা যাবে y/x। দ্যাট মিনস আমি এখান থেকে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y/x লিখতে পারছি। দ্যাট মিনস আমি আর বের করতে পারলাম, থিটা বের করতে পারলাম। যদি আমার এখানে থিটা এবং আর দেওয়া থাকে, যদি থিটা এবং আর দেওয়া থাকে, থিটা এবং আর যদি দেওয়া থাকে, তাহলে আমি এক্স বের করতে পারবো, ওয়াই বের করতে পারবো। আর যদি এক্স ওয়াই দেওয়া থাকে তাহলে আমি আর বের করতে পারবো, থিটা বের করতে পারবো। দ্যাট মিনস আমি এই পারস্পরিক রূপান্তরটা আমি করে নিতে পারবো। কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে পারস্পরিক যে রূপান্তরটা আমাদের, সেই রূপান্তরটা আমরা এখান থেকে, এই সম্পর্ক থেকে আমরা বের করে নিতে পারবো। আর এখানে আমাদের অনেক সময় স্থানাঙ্ক ব্যবস্থায় পারস্পরিক পরিবর্তন আমাদের দরকার হয়। সেই পরিবর্তনের ক্ষেত্রে আমরা এক্স এর মান এবং ওয়াই এর মানগুলো থেকে আমরা পরবর্তীতে আর এবং থিটার মানটাকে আমরা বের করে নিতে পারবো। এখন প্রশ্ন হলো, এই থিটা তো আমরা বের করে ফেললাম, যেমন ফার্স্ট কোঅর্ডিনেটে যদি কোনো একটা বিন্দু অবস্থান করে তাহলে খুব সিম্পল, আমরা tan থিটা ইকুয়াল টু y/x বের করলে আমরা এখান থেকে থিটাটা পেয়ে যাব। আবার বলছি আর এর মানটা সবসময় পজিটিভ হবে। তাহলে আমরা সম্পর্কটা পেয়ে গেছি। আমরা এই সম্পর্কটাকে ধরে একটু সামনের দিকে যেতে চাই, এটা মুছে ফেলি। যদি আমাদেরকে থিটা বের করতে বলে, বিন্দুটা যদি আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করে, দ্যাট মিন্স যদি আমার বিন্দুটা এক্স ওয়াই হয়, এক্স ওয়াই, দ্যাট মিন্স এটা যদি প্রথম চতুর্ভাগে অবস্থান করে, সেই ক্ষেত্রে আমার থিটাটা নর্মালি আমি tan ইনভার্স y/x এই ফর্মুলা দিয়েই আমি এখান থেকে tan ইনভার্স y/x বের করে ফেলতে পারবো ফার্স্ট কোয়াড্রেন্টে। যদি বিন্দুটা ফার্স্ট কোয়াড্রেন্টে না হয়ে সেকেন্ড কোয়াড্রেন্টেও হতে পারে, সাপোজ বিন্দুটা যদি এরকম হয়, তাহলে এই কোয়াড্রেন্টে আমাদের যখন বিন্দুটা আসবে তখন এটা কি হবে, এখানে এক্স ওয়াই ছিল, তাহলে এটা হয়ে যাবে এক্স এর মানটা হবে এখানে -x, ওয়াই এর মানটা হবে ওয়াই, -x, ওয়াই। তাহলে -x, ওয়াই যখন হবে তখন আমার থিটাটা কিরকম হবে একটু আমরা দেখি। -x, ওয়াই যখন হবে তখন আমরা এখান থেকে থিটাটা কিভাবে বের করব? খুব সিম্পলি আমরা এখান থেকে বের করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা এই কোণটা হবে আমাদের থিটা, অর্থাৎ এই কোণটাকে আমরা বোঝাবো থিটা। তার মানে পাই মাইনাস থিটা ইকুয়ালস টু, তখন তুমি লিখবে পাই মাইনাস tan ইনভার্স y/x। এখানে কিন্তু -x ছিল, আমি কিন্তু এখানে x লিখছি, এটা মনে রাখতে হবে। পাই মাইনাস, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে হলো এইটুকু অ্যাঙ্গেল, আর এটা যদি তার ইনিশিয়াল লাইন হয় তাহলে এই পুরোটা হবে এক্স প্রাইম ও এক্স, এখানে 180 ডিগ্রি থাকবে, তাহলে 180 ডিগ্রি থেকে এইটুকুকে বাদ দিলে আমি সেখান থেকে থিটার মানটাকে পেয়ে যাব। অর্থাৎ আর এবং থিটার যে থিটা, সেই থিটার কথা আমি বলেছি। যদি বিন্দুটা এই কোয়াড্রেন্টে চলে আসে, থার্ড কোয়াড্রেন্টে চলে আসে, মনে করো বিন্দুটা যদি আমার সেখানে না থেকে আমার এই থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করে, তখন আমি থিটাটাকে কিভাবে বের করব? সেই বিন্দুটা আমার এখানে চলে আসলো, তাহলে এই যে এখানে যদি, তাহলে এখানে বিন্দুটা কি হবে, এখানে হবে -x -y, থার্ড কোয়াড্রেন্টের জন্য -x -y। তখন আমরা থিটা বলতে এই অ্যাঙ্গেলটাকে বুঝে থাকবো, এই অ্যাঙ্গেলটাকে আমরা বুঝে থাকবো থিটা বলতে। এবং সেই ক্ষেত্রে দ্যাট মিনস বিন্দুটা যদি এরকম হয় -x -y হয়, সেই ক্ষেত্রে আমরা থিটাটা বের করার জন্য যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে হলো পাই প্লাস থিটা ইকুয়ালস টু, সেই ক্ষেত্রে আমরা ধরবো পাই প্লাস tan ইনভার্স y/x, tan ইনভার্স y/x, কারণ এটুকু হচ্ছে পাই আর এটা তখন থিটাকে পাই প্লাস। আর যদি বিন্দুটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসে, সাপোজ বিন্দুটা যদি আমাদের এখানে চলে আসে, এখানে যদি আসে তাহলে আমরা কি করব, এখানে যদি আসে বিন্দুটা এই জায়গায় যদি আসে, তাহলে এই জায়গায় হলে আমাদের এখানে x পজিটিভ y নেগেটিভ। সেক্ষেত্রে আমি আবারও বলছি যে এখানে কিন্তু -x ছিল, এখানে আমি x লিখেছি, -x -y, এখানে কিন্তু y/x পজিটিভ সাইন। যদি সেটা হয় x - y, তাহলে সেই ক্ষেত্রে আমরা থিটা বের করার জন্য করব
টুয়াইস পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা এই অ্যাঙ্গেলটুকুকে নিচ্ছি, এই যে এইটা, এইটুকু। আচ্ছা, এইভাবে আমরা মনে রাখতে পারি। অথবা আমরা ত্রিকোণমিতির যে নিয়মগুলো আছে, আমরা কোয়াড্রেন্টকে যদি আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি, তাহলে কোয়াড্রেন্টকে আইডেন্টিফাই করার পর আমরা কিন্তু অ্যাঙ্গেলটাকে বের করতে পারবো, যেটা ফার্স্ট কোয়াড্রেন্টে না, সেকেন্ড কোয়াড্রেন্টে না, থার্ড কোয়াড্রেন্টে, সেখান থেকে আমরা কোনটাকে বের করতে পারবো। তাহলে এটা হলো এই কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে পারস্পরিক সম্পর্ক। আমি এখন একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। দেখো, এই কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে একটা সম্পর্ক নিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের। আমি একটু এগুলো মুছে ফেলি, এটা মুছে ফেলছি, এক্সটা থাকুক, আর এগুলো মুছে ফেলছি। আর থাকুক, ট্যান থিটা থাকুক, এটা আমাদের লাগতে পারে। আর এটাও আমরা মুছে ফেলি, এটা আমি তোমাদেরকে বলেছি এটা আমার লাগবে না, এটা মুছে ফেলি। যেমন আমরা ধরো একটা বিন্দুকে আমি বললাম -1 মাইনাস √3, এটা একটা বিন্দু স্থানাঙ্ক। তোমরা দেখেই বুঝতে পারছো স্টুডেন্টরা যে এটা কি ধরনের স্থানাঙ্ক ব্যবস্থায় রয়েছে। কেউ একটু আমাকে যদি বলতে পারো যে এটা কি ধরনের স্থানাঙ্ক ব্যবস্থায় রয়েছে? এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় রয়েছে। এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। আমরা বলছি এই বিন্দুটির স্থানাঙ্ককে, এই কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে রূপান্তর করো, এরকম একটা প্রশ্ন থাকে, এমসিকিউতে থাকতে পারে, অথবা 2 মার্কসের যে কোশ্চেন থাকে আমাদের জ্ঞানমূলক, সেখানেও থাকতে পারে যে একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে কনভার্ট করো, অথবা পোলার স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে কনভার্ট করো। তাহলে এই যে -1 মাইনাস √3 এই বিন্দুটাকে যদি আমার পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে হয়, তাহলে আমি কিভাবে কনভার্ট করব? তাহলে আমরা এই -1 আমরা একটু আগে লিখেছিলাম যে এক্স ওয়াই এই বিন্দুর পোলার স্থানাঙ্ক হবে r, থিটা। তাহলে আমি যদি এটাকে ধরি যে এইটার পোলার স্থানাঙ্কটাকে আমি ধরে নিচ্ছি হলো r, থিটা, ধরি -1 মাইনাস √3 এই বিন্দুটির পোলার স্থানাঙ্ক হচ্ছে r, থিটা। তাহলে r, থিটা যদি হয়, আমার এখানে বোর্ডের মধ্যে রয়েছে, দেখো r = আমরা লিখতে পারি √x² + y²। x মানে হচ্ছে এখানে -1, x মানে হচ্ছে এখানে -1, আর y মানে হচ্ছে -√3 হোল স্কয়ার, √x² + y²। দ্যাট মিনস এখান থেকে আমরা এটাকে লিখতে পারি √4, দ্যাট মিনস 2। আমি আগেও বলেছি যে r এর মানটা আমাদের সবসময় পজিটিভ হবে, r এর মান হবে ধনাত্মক, কারণ এটা একটা দূরত্বকে নির্দেশ করছে। পোল থেকে ওই বিন্দু পর্যন্ত, মেরু থেকে ওই বিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা এখানে r দ্বারা প্রকাশ করছি। তার মানে তাহলে আমরা এখান থেকে বলতে পারছি r হচ্ছে 2। 1 মার্কস পেয়ে গেলাম। এখন আমাদেরকে থিটাটা বের করতে হবে। এখন থিটা বের করার জন্য আমরা দেখতে পাই যে এই বিন্দুটা আসলে আমাদের কোন কোয়াড্রেন্টে অবস্থান করেছে। এই বিন্দুটা আমাদের -1, এই যে -√3 এই বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি এই থার্ড কোয়াড্রেন্টে, ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করছে, -1 -3। তাহলে আমরা এইভাবে অ্যানালাইটিক্যালি আমরা দেখতে পারি। দেখো অ্যানালাইটিক্যালি যদি আমরা দেখি tan θ = y/x, y মানে হচ্ছে -√3 / -1 = √3। তো √3 মানে আমরা এটাকে লিখতে পারি tan কত ডিগ্রি, π/3। আমরা এটাকে লিখতে পারি tan π/3, 60 ডিগ্রি, রাইট, tan π/3। তাহলে এই যে tan θ = tan π/3, আমি যদি ওই যে একটু আগে আমি বোর্ডে লিখলাম সেটা যদি আমার মনে নাও থাকে, আমি কিন্তু এখান থেকে বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? দেখো tan π/3 কে কিন্তু আমি লিখতে পারি tan π + π/3। তোমরা দীর্ঘদিন ধরে ত্রিকোণমিতি পড়ে এসছো, tan 180 ডিগ্রি + θ = tan θ, all sin tan, থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে tan পজিটিভ। সূত্রটা এরকম ছিল tan 180 ডিগ্রি + θ = হচ্ছিল tan θ।
tan 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু হচ্ছে tan থিটা পজিটিভ। তাহলে tan π/3 যে কথা, tan π প্লাস π/3 একই কথা। এখন প্রশ্ন করতে পারে যে কেন tan π/3 লিখলে আমার সমস্যাটা কোথায়, আমি তো পাই কেন যোগ করতে যাব? হ্যাঁ ঠিকই বলেছো তুমি, কিন্তু আমাকে দেখতে হবে যে আমার বিন্দুটা অবস্থান করেছে কোথায়। বিন্দুটার অবস্থান হলো আমার থার্ড কোয়াড্রেন্টে। আমি যদি এইটাকে π/3 ধরি তাহলে অ্যাঙ্গেলটা আমার প্রডিউস হচ্ছে হলো ফার্স্ট কোয়াড্রেন্টে, π/3 ফার্স্ট কোয়াড্রেন্টে, কিন্তু আমার বিন্দুটা অবস্থান করছে থার্ড কোয়াড্রেন্টে। কাজে আমাকে থার্ড কোয়াড্রেন্টে আসতে হবে, যার জন্য আমাকে tan π প্লাস π/3 লিখতে হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারছি? সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো tan থিটা ইকুয়াল টু tan π প্লাস π/3। ত্রিকোণমিতির নর্মাল যে সূত্র সেখান থেকে আমরা নিয়ম, সেখান থেকে আমরা লিখতে পারি π প্লাস π/3, তার মানে 4π/3, রাইট? তার মানে কত হয় 4π/3, থার্ড কোয়াড্রেন্টে 240 ডিগ্রি, হ্যাঁ 4π/3। তার মানে এটা এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে হলো 4π/3। তাহলে এটা কিন্তু আমি আগের যে ফর্মুলা দেখানোর চেষ্টা করছিলাম সেভাবে কিন্তু লিখিনি, আমি অ্যানালাইটিক্যালি ত্রিকোণমিতির জ্ঞান অ্যাপ্লাই করে লিখেছি। আর অন্যথায় যেটা ফর্মুলাতে বলেছিলাম পাই থিটা ইকুয়ালস টু হবে পাই প্লাস tan ইনভার্স √3, tan ইনভার্স √3 y/x, tan ইনভার্স √3 একই কথা। পাই প্লাস tan ইনভার্স, লক্ষ্য করো tan ইনভার্স √3 মানে হচ্ছে tan π/3, tan π/3। এখানে আমাদেরকে আবার সেই ত্রিকোণমিতি ধারস্থ হতে হবে। আমরা ত্রিকোণমিতি তোমাদেরকে পড়িয়ে ফেলেছি, ত্রিকোণমিতির বেসিক জিনিসগুলো তোমাদের এখন জানা হয়ে গেছে। এখানে আমরা কি করেছি দেখো, পাই প্লাস tan ইনভার্স π/3। ত্রিকোণমিতি থেকে আমরা জানি, এটা মনে হয় পড়ানো হয়নি, ইনভার্স সার্কুলার ফাংশন, বিপরীত বৃত্তীয় ফাংশন সেকেন্ড ইয়ারে রয়েছে। tan ইনভার্স আমি একটু বলে দিচ্ছি, তারপর tan ইনভার্স tan থিটা ইকুয়ালস টু থিটা। এটা আমরা যখন আসবে আমরা তখন আলোচনা করব, তোমরা এখন শুধু এইটুকু জেনে রাখো tan ইনভার্স tan থিটা মানে থিটা। তাহলে কি হচ্ছে, এখানে আমি যদি লিখতে চাই তাহলে পাই প্লাস tan ইনভার্স tan π/3, দ্যাট মিনস π/3, তার মানে হচ্ছে তাহলে 4π/3, 4π/3, অর্থাৎ এই আর হচ্ছে হলো 2 আর থিটা হচ্ছে হলো 4π/3। শিক্ষার্থীরা এখন প্রশ্নটা যদি থেকে থাকে যে -1 -√3 পোলার স্থানাঙ্ক কত বা পোলার স্থানাঙ্ক নির্ণয় করো, তাহলে আমাকে শুধু আর এবং এই থিটার মানটা বের করে দিলেই হবে না, স্থানাঙ্কটা আমাকে বের করে দেখাতে হবে, স্থানাঙ্ক হিসেবে আমাকে লিখতে হবে, অর্থাৎ ভুজ এবং কোটি হিসেবে আমাকে এটাকে প্রকাশ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা আনসারটা কিভাবে লিখব, আমি একটু মুছে ফেলছি, এটা আর আমার লাগবে না। ওকে, তাহলে কি হলো, পোলার স্থানাঙ্ক, তাহলে যেই বিন্দুটা আমাদের দেয়া ছিল সেই বিন্দুটার পোলার স্থানাঙ্ক হচ্ছে হলো আর থিটা, তার মানে আর আমরা পেয়েছি হলো 2 আর থিটা এর মানটা হচ্ছে হলো 4π/3। এটা হচ্ছে আমার সেই পোলার স্থানাঙ্ক, অর্থাৎ -1 -√3 বিন্দুর পোলার স্থানাঙ্ক হচ্ছে 2,4π/3। এখন উল্টো দিকে যদি আমাকে বলে যে এই 2,4π/3 এই বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো, মনে করো আমার কার্তেশীয় স্থানাঙ্ক দেয়া নেই, আমি এখন জানি না, একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দেয়া আছে, আমি এগুলো মুছে ফেলতেছি, আমি এগুলো সব মুছে ফেলছি। আমি থিওরির সাথে সাথে তোমাদেরকে আনুষঙ্গিক যে প্রবলেমগুলো সেটা আমি আলোচনা করে যাচ্ছি। আর জ্যামিতি ক্লাসে তোমাদের মনে রাখতে হবে যে আমাদেরকে সবসময় থিওরি ক্লাসটা ভালো করে বুঝতে হবে। বেসিক যদি আমরা না নিতে পারি জিওমেট্রির ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা জিওমেট্রি প্রবলেমগুলো সলভ করতে পারবো না। আমি আবারও বলছি, জিওমেট্রি খুবই সহজ একটা সহজ কোর্স, আমরা যদি প্রথম থেকে ভালো করে দেখি তাহলে এটা আমাদের জন্য খুবই ইজি হবে। সেই জন্য চ্যাপ্টারের প্রথমে যে সূত্রগুলো রয়েছে, যে আলোচনাগুলো রয়েছে, সেই আলোচনাগুলোকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আত্মস্থ করতে হবে, তাহলে আমরা জ্যামিতিতে আমাদের কোনো সমস্যা হবে না। আর জ্যামিতি কিন্তু ইন্টার রিলেটেড, অর্থাৎ
প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এগুলো একটার সাথে সংশ্লিষ্ট। স্থানাঙ্ক জ্যামিতি যদি আমি না বুঝি তাহলে আমি সরলরেখা করতে পারবো না, সরলরেখা যদি আমি না বুঝি তাহলে আমি বৃত্ত করতে পারবো না, দেন কনিক করতে পারবো না। ওকে, তাহলে আমি বলছি যে একটা বিন্দু পোলার স্থানাঙ্ক 2,4π/3 দেওয়া আছে, আমি এটার কি বলে কার্টেসীয় স্থানাঙ্ক বের করতে চাই, অর্থাৎ এক্স এবং ওয়াই কে বের করতে চাই। তাহলে এটার কার্টেসীয় স্থানাঙ্ক যদি আমি বের করতে চাই তাহলে আমি মনে করি যে সেই বিন্দুটার কার্টেসীয় স্থানাঙ্ক এক্স, ওয়াই। আমি তো একটু আগে লিখেছি এটা কি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে থিটা। দেখো কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে পার্থক্য বোঝার জন্য আমরা এই পরেরটা দেখলে অন্তত বুঝতে পারবো যে পাই থাকবে অথবা ডিগ্রি থাকবে, রেডিয়ানে থাকবে অথবা ডিগ্রিতে থাকবে। প্রথমটা নাও বোঝা যেতে পারে কারণ এখানে একটা বাস্তব সংখ্যা থাকবে। তাহলে এক্স, ওয়াই এটাকে আমরা জানি এক্স ইকুয়ালস টু আর কস থিটা। আমরা কি করতে যাচ্ছি, আমরা এই বিন্দুটার কার্টেসীয় স্থানাঙ্ক বের করতে যাচ্ছি। যদিও আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক আমরা জানি, এই বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক ছিল -1 -√3, আমি সেটাই বের করতে যাচ্ছি। তাহলে এক্স ইকুয়ালস যদি আর কস থিটা হয় তাহলে এখানে আমার আর দেয়া ছিল 2 আর কস 4π/3, কস 4π/3 এর মান তুমি বসিয়ে দাও। কস 4π/3 এর মান যদি তোমার মনে না থাকে তাহলে তুমি ভেঙে নাও ত্রিকোণমিতি নিয়ম অ্যাপ্লাই করে। সেটা কিভাবে হতে পারে, 2 আর এখানে তুমি তাহলে cos 4π/3 এর মান আমাদের কত হবে, 2 cos 4π/3। আমরা এইভাবে দেখি, দেখো cos পাই প্লাস π/3 4π/3, তার মানে cos 180 ডিগ্রি অনুপাত পরিবর্তন হবে না। এটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করছে, cos পাই প্লাস π/3, এটা হলো থার্ড কোয়াড্রেন্টে cos মাইনাস, হ্যাঁ cos মাইনাস, তাহলে এটা হবে মাইনাস। এটা যদি মাইনাস হয় তাহলে 2 ইন্টু মাইনাস cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে হচ্ছে -1, তার মানে এক্স ইকুয়ালস টু হচ্ছে -1। ঠিক আমি যদি ওয়াই বের করতে চাই তাহলে ওয়াই ইকুয়ালস টু একইভাবে আর সাইন থিটা, আর মানে হচ্ছে 2, সাইন থিটা মানে হচ্ছে 4π/3। এটাকে আমি লিখতে পারছি 2, যদি সাইন 4π/3 সরাসরি না জানো তাহলে লিখো পাই প্লাস π/3, দ্যাট মিনস 2 সাইন পাই প্লাস π/3, অনুপাত পরিবর্তন হবে না থার্ড কোয়াড্রেন্টে, তাহলে মাইনাস হবে। আচ্ছা মাইনাসটাকে আগে দিয়ে দিলাম, তাহলে -2 সাইন π/3 হলো √3/2, সাইন π/3 √3/2, তার মানে -√3। তাহলে কি হলো, যে বিন্দুটার পোলার স্থানাঙ্ক 2 4π/3 সেই বিন্দুটার কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে -1 -√3। তাহলে আমরা এখানে লিখে নিব কার্টেসীয় স্থানাঙ্ক বা নির্ণেয় কার্টেসীয় স্থানাঙ্ক। আমরা যেভাবে লিখি এইভাবে আমরা উত্তরটাকে লিখব। কার্টেসীয় স্থানাঙ্ক হবে তাহলে আমার এখানে এক্স এর মান ছিল -1, ওয়াই এর মান হচ্ছে হলো -√3, -1 -√3, এটা হচ্ছে তার -1 -√3। আমি একটু ভালোভাবে লিখে দিচ্ছি, -1 -√3, এটা হচ্ছে তার কার্টেসীয় স্থানাঙ্ক। তাহলে শিক্ষার্থীরা মনে রাখবে, এটা তোমরা সবাই ভুল করো, আর এবং থিটা বা এক্স এবং ওয়াই কে বের করে দিয়ে চলে আসো, কিন্তু এটাকে এরকম স্থানাঙ্ক আকারে লিখতে হবে। অর্থাৎ স্থানাঙ্ক লেখার যে নিয়ম, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ভুজ লিখতে হবে, কমা কোটি লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট শেষ করতে হবে। ক্রমজোর প্রকাশ করার জন্য আমরা এভাবে লিখি এক্স, ওয়াই, ওকে, বা অর্ডার পেয়ার যেটাকে আমরা বলি। আর স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রেও আমরা বলেছি যে প্রথম বন্ধনী দিতে হবে, প্রথম বন্ধনী দিয়ে প্যারেনথিসিস দিয়ে তারপরে এক্স, ওয়াই, অর্থাৎ এটাকে ব্র্যাকেট বন্ধনী করতে হবে, নাহলে এটাকে কিন্তু আমরা স্থানাঙ্ক হিসেবে ধরতে পারবো না। তাহলে এখন হলো এই দুইটা বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক যে রূপান্তর দেওয়া আছে সেটাকে আমরা বের করলাম। এখন দেখো এই কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের পরে আমি হয়তো পরবর্তী ক্লাসে তোমাদেরকে আর কার্টেসীয় আর পোলার স্থানাঙ্কের মধ্যে যে পারস্পরিক রূপান্তরটা, এই রূপান্তর নিয়ে আমি আর তখন আলোচনা করতে যাব না। আমার ধারণা তোমরা এখান থেকে বুঝতে পেরেছো। যে কোনো বই হাতে নিয়ে, বইতে অনেকগুলো প্রবলেম দেওয়া আছে, সেখান থেকে তোমরা কয়েকটা বিন্দুর কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে পারস্পরিক রূপান্তরটা তোমরা দেখে নিবে। এবার আমরা
যাচ্ছে হলো স্থানাঙ্ক জ্যামিতির আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র আমরা প্রতিপাদন করব। যদিও এই সূত্রটা তোমরা অনেক আগেই শিখে এসছো, আমরা একেবারেই স্থানাঙ্ক জ্যামিতির যেটাকে আমরা বলে থাকি যে প্রথম সূত্র, সেই সূত্রটা নিয়ে আমি তোমাদের সামনে এখন আলোচনা করছি। বোর্ডটা আমার মুছতে হবে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দূরত্ব নির্ণয় করব। দূরত্ব নির্ণয় করব। দূরত্ব নির্ণয় তোমরা মনে করতে পারো যে আবার দূরত্ব নির্ণয় আমরা জ্যামিতিতে তো আমরা দূরত্ব নির্ণয় করতে পারি বিভিন্নভাবে, স্কেল আছে, মিটার স্কেল আছে, গজ আছে, ফুট আছে, এইসব ক্ষেত্রে আমরা দূরত্ব কিভাবে নির্ণয় করব। আমরা যদি জ্যামিতির ক্ষেত্রে যাই, স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে যদি আমাদেরকে দূরত্ব নির্ণয় করতে বলে বিটুইন টু পয়েন্টস, মনে করো এটা আগের মতোই, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু, এখানে একটা বিন্দু রয়েছে, এখানে একটা বিন্দু রয়েছে। আমরা এই দুইটা বিন্দুর, এটা মনে করো পি আর এটা হচ্ছে কিউ, আমরা এই পি এবং কিউ এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করতে চাচ্ছি। এটা তোমরা শিখেছো, স্থানাঙ্ক জ্যামিতি ব্যবহার করে আমরা এই দূরত্বটাকে বের করতে চাচ্ছি। তাহলে স্থানাঙ্ক জ্যামিতি ব্যবহার করে যদি করতে হয়, তাহলে আমার স্থানাঙ্ক দেওয়া থাকবে। মনে করো যে পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1, এখানে লিখছি পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে মনে করো x1, y1। পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1, আর কিউ বিন্দুর যে স্থানাঙ্কটা সেইটা মনে করো দেওয়া আছে হলো x2, y2। আমরা এই পি এবং কিউ এই দূরত্বটাকে আমরা বের করতে চাচ্ছি। আচ্ছা শিক্ষার্থীরা, এখন আমাকে একটু হেল্প করো তোমরা। আমরা মনে করো পি বিন্দু থেকে এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করছি, আর কিউ বিন্দু থেকেও আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করছি ও এক্স এর উপর। সেই একটা পারপেন্ডিকুলার মনে করো পি বিন্দু থেকে যেটা ড্র করেছি সেটাকে মনে করো পি এ, আর কিউ বিন্দুতে মনে করো কিউ বি। তাহলে তোমরা এখন খুব সহজে এখান থেকে বলতে পারবে যে আমি যে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পি এ লম্বটা ড্র করেছি বা এঁকেছি, তাহলে আমরা এখানে পি এ সমান কত লিখতে পারবো। দেখো, ওই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, ওই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর কেটেছে, তার মানে আমি এটাকে বলতে পারবো y1। আর যদি বলতে চাই যে পি বিন্দু থেকে আমার ওয়াই অক্ষ পর্যন্ত যে দূরত্ব অর্থাৎ ও এ, পি বিন্দু থেকে ওয়াই অক্ষ পর্যন্ত দূরত্ব যেটা, সেটাকে আমি যদি বলতে চাই, সেটাকে আমি মনে করে বললাম ও এ সমান আমার তাহলে হবে হলো x1। এইটুকু হচ্ছে x1 আর এইটুকু হচ্ছে y1। ওকে, কিউ বিন্দু স্থানাঙ্ক এটা আমি ধরে নিয়েছি, পি বিন্দু এবং কিউ বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিয়েছি, যেটা আমাকে দেওয়া আছে, আমি দূরত্বটা বের করতে যাচ্ছি। তাহলে কিউ বিন্দু স্থানাঙ্ক যদি x2, y2 হয়, তাহলে আমিও যদি এখান থেকে বলতে চাই, তাহলে ও বিটা আমার কত আসবে, ওবি হবে x2, ওবি হবে x2, আর এখান থেকে আমি কিউ বি ইকুয়ালস টু বলতে পারবো তাহলে y2, কিউ বি ইকুয়ালস টু আমি বলতে পারবো y2, ওবি সমান x2, কিউ বি ইকুয়ালস টু y2। ওকে গুড। এখানে আমি কিউ বিন্দু থেকে পি এর উপর আরেকটা পারপেন্ডিকুলার ড্র করতে চাই, লম্ব আঁকতে চাই। সেই লম্বটাকে আমি একটা নাম দিলাম, মনে করো পি আর। তাহলে এটা যদি লম্ব অঙ্কন করি, তাহলে এই কোণটা নিশ্চয়ই তখন সমকোণ হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। এখানে দেখো, এই যে কিউ আর অথবা এ বি অথবা কিউ আর, এ বি অথবা কিউ আর কে আমি লিখতে পারি ও এ মাইনাস ও বি, ও এ মাইনাস ও বি। ও এটাকে আমি বলেছিলাম x1 আর ও বিটাকে আমি পেয়েছি হলো x2। তার মানে আমি পাচ্ছি এ বি ইকুয়াল টু x1 মাইনাস x2। এ বি মানে হচ্ছে কিউ আর, অর্থাৎ এইটাকে আমি x1 মাইনাস x2 লিখতে পারছি, কিউ আরটাকে। অন্যদিকে দেখো,
পি আর কে যদি বলতে চাই, পি আর হবে হলো এপি মাইনাস এ আর বা পিএ মাইনাস এ আর, যাই বলি পিএ মাইনাস এ আর। তাহলে পি এটা হচ্ছে হলো আমার y1 মাইনাস পি আরটা হচ্ছে আমার সরি এ আরটা হচ্ছে হলো আমার এ আর কোথায় আছে, এ আর মানে কিউবি, এ আর মানে হলো এই যে কিউবি, এ আর মানে হচ্ছে কিউবি, দ্যাট মিনস y2, দ্যাট মিনস এই পি আরটাকে আমি লিখতে পারছি y1 মাইনাস y2। তাহলে এখানে দেখো এই যে পি ও কিউ এটা হচ্ছে একটা পি কিউ আর, দিস ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে চাই এখানে, তাহলে আমরা লিখতে পারবো পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, কারণ এখানে পি কিউটা হচ্ছে হলো অতিভুজ, আর আমরা একটাকে ভূমি আর একটাকে লম্ব হিসাবে ধরবো। এখন পি আর হচ্ছে তাহলে আমার y1 মাইনাস y2, পি আরটা হচ্ছে হলো y1 মাইনাস y2 হোল স্কোয়ার, আর কিউ আরটা হচ্ছে আমার x1 মাইনাস x2 হোল স্কোয়ার। সুতরাং আমি যদি শুধু পি কিউ বের করতে চাই, স্কোয়ার রুট এক্সটাকে আগে লিখি, x1 মাইনাস x2 হোল স্কোয়ার y1 minus y2 whole square. This is the distance between the points P and Q. P এবং Q এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে রুট ওভার x1 minus x2 whole square plus y1 minus y2 whole square, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর x1 minus x2 minus x2 whole square y1 minus y2 whole square। এটা তোমরা আগের ক্লাসগুলোতে শিখে এসছো, তারপরে আমরা একেবারে প্রাথমিক স্টেজ হিসেবে আমরা এটা নিয়ে আলোচনা করেছি, তোমাদেরকে সূত্রটা দেখালাম। দুইটি বিন্দুর যদি এখন স্থানাঙ্ক দেওয়া থাকে, x1 y1 x2 y2 এর যদি মান দেওয়া থাকে, আমরা সবসময় বলে থাকি x1 y1 x2 y2 যেগুলোকে আমরা ধরি এগুলোর রিয়াল ভ্যালু থাকবে, অর্থাৎ x1 x2 y1 y2 এগুলো কিন্তু মান থাকবে। সেই মান বসালে পরে আমি এখান থেকে এই দূরত্বটাকে আমরা বের করতে পারবো। এখন এর মধ্যে যদি যে কোনো একটা অরিজিন হয়, মূল বিন্দু হয়, আমরা জানি মূল বিন্দু স্থানাঙ্ক সবসময়ের জন্য 0 0, আমি হয়তো বলিনি, তোমরা জানো এটা, তারপর আমরা এখানে এখন বলছি মূল বিন্দু স্থানাঙ্ক সবসময়ের জন্য 0 0, কারণ মূল বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব 0, ওয়াই অক্ষের দূরত্ব 0, যার ফলে 0,0। তাহলে এর মধ্যে যদি কোনো একটা অরিজিন হয় 0 0 হয়, তাহলে আমরা 0 0 বসিয়ে দূরত্ব বের করে ফেলবো, সেটার জন্য আমাদেরকে আর নতুন করে কোনো ফর্মুলা শেখার দরকার নেই। এখন এমন যদি হয় এই বিন্দু দুইটা যদি আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় না দিয়ে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় থাকে, এটা তো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই দিয়েছি, যদি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থাকে, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় মনে করো একটা বিন্দু যদি থাকে, তোমার মনে করো এই একটা বিন্দু মনে করো এ, এই বিন্দুটাকে যদি এভাবে দেয়া থাকে, ধরো r1 cos θ1 r1 sin θ1, এই একটা বিন্দু, আরেকটা বিন্দু মনে করো r2 cos θ2 আর r2 sin θ2। এই যদি দুটো বিন্দু আমাদের দেওয়া থাকে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা না দিয়ে, মনে করো এখানে হচ্ছে r, এখানে a, এখানে b, এই দুইটা বিন্দুর যদি আমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া থাকে, কিভাবে বুঝবে এটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা? আমরা আগেও বলেছি থিটা থাকবে, অর্থাৎ যেই বিন্দুটার কার্টেসীয় স্থানাঙ্ক এক্স ওয়াই, সেই বিন্দুটার পোলার স্থানাঙ্ক হবে r cos θ r sin θ, r cos θ r sin θ, কার্টেসীয় স্থানাঙ্ক হবে x = r cos θ y = r sin θ। তাহলে x1 এর জায়গায় আমি লিখেছি r1 cos θ1, y1 এর জায়গায় লিখেছি r1 sin θ1, x2 এর জায়গায় r2 cos θ2, y2 এর জায়গায় লিখেছি r2 sin θ2। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমি এই উপরে যে ফর্মুলাটা আমি লিখেছি সেটা যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিন্তু আমি এখান থেকে এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়ও কিন্তু আমি দূরত্বটাকে বের করতে পারবো। সেটা কিভাবে সম্ভব? রুট ওভার আমি একটু ডান পাশটা মুছে ফেলি, এটা আমার আর না হলো চলবে, এখন এটা আমি একটু মুছে ফেলি। এখানে আমি
সেইভাবে যদি আসি সেই ফর্মুলায়, তাহলে x1 মাইনাস x2 হোল স্কোয়ার, তার মানে x1 বলতে আমার এখানে হবে r1 cos থিটা 1, x1 মাইনাস x2 r2 cos থিটা 2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2, তার মানে r1 সাইন থিটা 1 মাইনাস r2 সাইন থিটা 2 হোল স্কোয়ার, r1 মাইনাস r1 সাইন থিটা 1 r2 মাইনাস সাইন থিটা 2 হোল স্কোয়ার। এখন এখানে তুমি এটাকে সূত্রে ফেলে দাও, অর্থাৎ এটাকে লিখো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, এটাকে ভাঙ্গ হলো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। এটাকে তুমি যদি ভাঙ্গো তাহলে এরকম একটা অবস্থা আসবে। আমি একটা লাইন কি স্কিপ করছি, এখানে সময়ের একটু শর্ট আছে। এটা হবে cos স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা 1, এই যে r1 স্কোয়ার cos স্কোয়ার থিটা 1 r1 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 1। আর পরেরটার জন্য আমি লিখতে পারি r2 স্কোয়ার, যদি নেই r2 স্কোয়ারের জন্য যদি নেই তাহলে আমি লিখতে পারবো cos স্কোয়ার থিটা 2 প্লাস সাইন স্কোয়ার থিটা 2। r1 স্কোয়ার কমন নিয়েছি, r2 স্কোয়ার কমন নিয়েছি, আর মাইনাস আমি যদি এখানে 2r1 r2, এটাকে আমি a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙবো, এটাকে আমি a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙবো, তাহলে ভাঙলে আমি এখান থেকে পাবো হলো 2r1 r2, আর এখানে হবে cos থিটা 1 cos থিটা 2, cos থিটা 1 cos থিটা 2 মাইনাস সাইন থিটা 1 সাইন থিটা 2, সাইন থিটা 1 সাইন থিটা 2। তাহলে খুব সহজ, আমি একটা লাইন শুধু বাদ দিয়েছি এখানে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে আমার হচ্ছে হলো r1 স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, এইটার ক্ষেত্রে একই অবস্থা। তাহলে এটাকে আমি লিখতে পারবো r2 স্কোয়ার, আর এখান থেকে আমার মাইনাস 2r1 r2। তোমরা ত্রিকোণমিতি পড়েছো, cos a cos b মাইনাস sin a sin b, cos a cos b মাইনাস sin a sin b, তার মানে হচ্ছে cos a মাইনাস b, দ্যাট মিনস থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে বিন্দু দুটো যদি আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থাও দেওয়া থাকে তাহলেও কিন্তু আমরা এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা এভাবে নির্ণয় করতে পারবো, অথবা ওই দুইটা বিন্দুর স্থানাঙ্ককে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কনভার্ট করে নিয়ে আমরা দূরত্ব নির্ণয় করতে পারবো। তবে সেই ক্ষেত্রে একটু সময় লাগবে, একটু বেশি সময় দিতে হবে। আমরা যদি এইখানে সরাসরি লিখতে পারি √r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2r1 r2 cos থিটা 1 মাইনাস থিটা 2, তাহলে আমরা সরাসরি এখান থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় ওই দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব আমরা নির্ণয় করে ফেলতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে চেষ্টা করেছি তোমাদের সাথে স্থানাঙ্ক জ্যামিতির একেবারেই বেসিক জিনিস নিয়ে কথা বলার জন্য। আমি একটু রিপিট করছি। আমরা আজকে শিখেছি ভুজ কাকে বলে, কোটি কাকে বলে। একটা স্থানাঙ্ক জ্যামিতিতে একটা বিন্দুকে প্রকাশ করার জন্য আমাদের দুটো মান লাগবে, তার মধ্যে একটা হচ্ছে ভুজ আর একটা হচ্ছে কোটি। তারপর আমরা বলেছি যে স্থানাঙ্ক ব্যবস্থা দুই ধরনের, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমরা x এবং y লিখি, আর পোলার স্থানাঙ্কে আমরা r এবং থিটা লিখি। কার্তেশীয় স্থানাঙ্কে একটা ভুজ আর একটা কোটি। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা একটা হচ্ছে rটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, আর একটা হচ্ছে কোণ, ভেক্টরিয়াল অ্যাঙ্গেল বা ভেক্টরীয় কোণ আমরা বলি। তারপরে আমরা কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে তোমাদেরকে সম্পর্ক দেখিয়েছি। x = r cos থিটা, y = r sin থিটা, r √x² + y², থিটা tan ইনভার্স y বাই x। তারপরে আমরা দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয় করেছি, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দূরত্ব নির্ণয় করেছি √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আমরা বলেছি √r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos থিটা 1 মাইনাস থিটা 2। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। তোমরা ভালো থাকো। পরবর্তী ক্লাসে আমরা এই স্থানাঙ্ক জ্যামিতির প্রথম যে অনুশীলনীটা আমাদের রয়েছে সেই অনুশীলনীর উপর আমরা কোনো প্রবলেম নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাইকে।